এই গুলিবিদ্ধ হয়েছে। আসলে কি মনে করছেন এই যে একের পর এক গুলিবিদ্ধ, আসলে নির্বাচনকে পেছানোর কোনো পায়তারা চলছে কিনা যদি একটু কিছু বলতেন। নির্বাচন পিছানো কিনা সেটা বলবো না, আন্দাজে বক্তব্য দেওয়া ঠিক না। বিএনপি লাশ নিয়ে রাজনীতি করে না, এটা আমরা জানি, কিন্তু মানে বিএনপি তো কাঁদতেও জানে না, বোবা হয়ে থাকে। এই বোবা হয়ে থাকার ফল কয়েকদিন আগে কিবরিয়া ভাই মারা গেল, ওনার নাম কিবরিয়া না, গোলাম কিবরিয়া মারা গেল। আজকে এই যে ভাই মারা গেল, দু একদিন পর পরই আজকে মুসাব্বি ভাই মারা গেল, মাসুদ ভাই এখানে এখন আহত অবস্থায় মৃত্যুসজ্জায় পড়ে আছে। তো এইটাই আর কি একটা সংকটের জায়গা। আমরা আসলে সবাই অনিরাপদ, একটা বড় দলের বড় ভাইরাই অনিরাপদ একটা অবস্থায় আছে। আমাদের এটা একটা অবস্থা, এইভাবে একটা বাপ মাহীন দুর্বল সরকারের হাতে দায়িত্ব দেওয়া আমাদের ঠিক হয়নি। ঠিক আছে, সরকার একটা হুকুমত, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো জায়গায় শৃঙ্খলা নাই, কিছু পারে না, কী সব করে হেলায় ফেলায় চলে, আমাদের ভাইরা মারা যায়। এইগুলো দিয়ে হয় এভাবে। এখন কীভাবে কি মাথা কাজ করে না আমাদের। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, আসলে কে বা কারা আসলে একে একে কিন্তু 5টি ট্রাকে কিন্তু গুলি করা হয়েছে, কে বা কারা করেছে বা এই নিয়ে কি আসলে কাউকে সুন্দর খুবই চোখে রাখছেন কঠিন না। দেখেন, সরকার তার যেটা দরকার ওটাই কিন্তু মুহূর্তের মধ্যে গ্রেপ্তার করে ফেলায়, সরকারের যেটা দরকার। এবং এরা কোনো কিছুই নখ দর্পণের বাইরে না। এই ঢাকা শহরে পুরোটা সিসি ক্যামেরায় ঘোরা, একটা পরে একটা, কোন জায়গায় গিয়ে আপনি এখান থেকে একটা পা ফেলেন, আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার মাথার উপর কোথাও না কোথাও সিসি ক্যামেরা আছে। ভাই এদের ধরা খুব কঠিন না, কীভাবে কাজ করতেছে, কীভাবে ফাংশন করতেছে আমাদের মাথা কাজ করে না। কি করে তারা, না পারলে বলে দেখ ভাই আমরা পারি না। এই কেমন ছেঁচড়ামি যে পারতেছে না, এমনিতে কামড় দিয়ে বসে আছে। মানে এই অবস্থা চলমান হতে পারে না। আসলে খালি বলে যে খুনিদের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন যে অপরাধী ধরতে পারলো না, যে আমাদের নিরাপত্তা দিতে পারলো না, তার বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে? তাই না? বলতেছে ব্যবস্থা নেওয়া হবে। যারা ব্যবস্থা নিতে পারতেছে না তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা লাগবে না? এই যে পারে না এনে বসে আছে কেন? এইটাই আর কি। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আসলে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি মায়ের নামে এক ছেলে থানায় গিয়ে কিন্তু পুলিশকে অনেক ধরনের হুমকি দিয়েছেন এবং তার পরবর্তীতে কিন্তু তার জামিনও হয়েছে। আসলে এই দেশের আইন নিয়ে যদি কিছু একটা বলতেন। দুর্বল অবস্থা আইন। এখানে চিল্লাইলে প্রতিক্রিয়া আসে, না চিল্লাইলে বোবা হয়ে থাকলে কিছু হয় না, বিচার পায় না। এই যে সবাই বোবা হয়ে আসছে না আমাদের বিএনপির ভাইয়েরা, একটা স্লোগান নাই, কেউ কান্না করে না, কারো চোখে কান্না নাই, সবাই তবদা খাইয়ে বসে আছে। ঠিক আছে, এই প্রতিক্রিয়াহীন অবস্থা আরও অনেক ক্ষতি করবে। এই যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাহিদ, আসলে তিনি কিন্তু প্রকাশ্যে তার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তার পরবর্তী সময় কিন্তু একদিনের মাথায় কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। এগুলো বৈষম্য বিরোধী নিয়ে প্রশ্ন করেন না, এদের নিয়ে প্রশ্ন করে লাভ নেই। এরা যেমন আছে থাক, আল্লাহ এদের দিন দিছে, দিন শেষ হবে। সময় নেন, দেখেন। ঠিক আছে, আমার বাইক আছে, কালকে আপনার বাইক। আস্তে আস্তে সবাই পদত্যাগ করতেছে না, তাহলে যেগুলো পদত্যাগ করতেছে, একটা হলো বিবেকের তাড়নায় পদত্যাগ করতেছে, আর একটা হলো খাওয়া শেষ হয়ে গেছে এই জন্য পদত্যাগ করতেছে। আরও করবে, এদের কিছু থাকবে না সর্বশেষ। ভাই বলেন। একটা জিনিস হয়েছে, আমি একটু আলাদা আনুষঙ্গিক বিষয়গুলোতে জানতে হচ্ছে। বর্তমানে ইসমাত হাদি মারা যাওয়ার পরে আজকে একজন মারা গেল এবং এছাড়াও বিভিন্ন জায়গায় হামলা বা বিভিন্ন ঘটনা ঘটার সময় আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও তেমন তৎপর থাকে না, কিন্তু ঘটনার পরে ওই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা থাকে। এই বিষয়গুলো যেহেতু সামনে নির্বাচন আছে, তো এই এখন বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী, এইটা দিয়ে কতটুকু মানে নির্বাচন করা কি সম্ভব কিনা আদৌ?
দেখুন, মানুষের বিপদে একটা সাধারণ মানুষ যার কোনো প্রশিক্ষণ নাই সে যেভাবে আগায় আসে, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক কিন্তু সেভাবে আগায় আসে না। ও ঠায় দাঁড়ায় দেখবো, কি যেদিন দেখবো ওর উপরে কোনো দায়িত্ব নাই ওটা করার, ও এটা করবে না। কিন্তু সাধারণ মানুষও কিন্তু দৌড়ায় আসে একজন মানুষকে বাঁচানোর জন্য। ঠিক আছে, মোহাম্মদপুরে দেখতেছি যে এরা চাপাতি নিয়ে ছিনতাই করে এরকম ঘুরাতে ঘুরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষও কিন্তু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, এটা ওর কাজ না। এই যে একটা নির্লিপ্ত আচরণ, ভাই এইরকম দরকার নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার আইন শৃঙ্খলা বাহিনী যেই কাজে থাকুক, দেশের প্রয়োজনে যে কোনো মুহূর্তে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে প্রতিক্রিয়া দেখাবে, এটা তার কাজ, তাই না? তো এগুলো একটা দুর্বল। এখন একটা মানুষের পিছনে একটা একটা করে পুলিশ লাগাই রাখবে নাকি বলেন? কিন্তু সমাজে স্বাভাবিক একটা প্রস্তুতি থাকা লাগবে। এই আমাদের এই সোসাইটিতে কোনো জায়গায় একটা স্বাভাবিক একটা তৎপরতা আছে যে কোনো মানুষের বিপদে আপদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সঙ্গে সঙ্গে তৎপরতা দেখাবে। যে ট্রাফিক পুলিশের কাজ আছে, ওর কাজ শুধু হাত তোলা আর হাত নামানো। ও দেখবেন যে অন্য কোনো কাজ করবে না, ওর সামনে খুন করে ফেললেও ও এখান থেকে যাবে না, ওর এই কাজ এরকম। এটা তো কোনো কথা না, তাই না? আমরা তো কিছু রোবট কিনি নাই, টাকা দিয়ে রোবট কিনছি যে রোবট এখানে শিখাই দেবেন, প্রোগ্রাম লিখে দেবেন, তুমি শুধু স্যালুট দেবা স্যালুট নামাবা, এটা তো না। আমরা মানুষকে নিয়োগ দিছি। মানুষ হলো পুলিশ, মানুষ হলো র্যাব, মানুষ সেনাবাহিনী, মানুষ হলো মানে হলো গোয়েন্দা সংস্থা, তাই না? সেই মানুষগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া আছে। সাধারণ একটা মানুষের মনে যে রক্ত মাংস, মানুষকে হত্যা করা দেখলে সে যে দৌড়ায় যায়, আটকাতে যায়, আমি তো সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই। আমরা তো কিছু রোবট কিনে নিয়ে আসি না টাকা দিয়ে, তাই না? এগুলো একটা সংকটের কাজ। আমাদের রেডি টু সার্ভ বাহিনী দরকার, প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকবে, প্রত্যেকটা মুহূর্তে বিপদে আপদে দেশের মানুষকে আগলায় রাখবে। একটা নারী ধর্ষণের শিকার হচ্ছে, সে চিল্লান দিলে পুলিশ দৌড়ায় যাবে। একটা মানুষ বিপদে পড়ছে, ছিনতাই শিকার হচ্ছে, চিল্লান দিলে সে আমার একটা ট্রাফিক পুলিশ হোক না, সে দৌড়ায় যাবে, অন্তত প্রতিক্রিয়া দেখাবে। এগুলো আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র বা বৈধ অস্ত্রগুলো এগুলো হচ্ছে মাঠ থেকে সরানোর কথা বা নিয়ে নেওয়ার কথা। তো এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবৈধ অস্ত্রগুলো মাঠে আছে, তো এই পরিস্থিতিতে কি নির্বাচন করা সম্ভব? এখন আমাদের উপদেষ্টারা যখন যায় তখন পুলিশগুলো এরকম উল্টা দিক করে দাঁড়ায়, যে উপদেষ্টার দিকে মুখে মুখ দাঁড়াবে না, পাশা দেখায় দাঁড়ায়। কিন্তু খেয়াল করছেন আপনারা কি প্রোটোকল? সাথে আমাদের সাথে কোনো আমরা তো আরো ছোট পরিসরে, এইটা কি যথেষ্ট তৎপরতা? তাই না? এগুলো নিয়ে খুব ভালো পলিসি কাজ করছে না। আমরা দেখছি, দেখে দেখতে আমাদেরকে এক সময় মরতে হবে ঠুস করে। সমস্যা হলো যে দেশের জন্য অনেক কিছু করার স্বপ্ন দেখি, সেটা সেই স্বপ্ন বাস্তবায়ন না করেই মরতে হবে। আমাদের অনেকে মরে যাচ্ছে, আমাদেরকেও মরতে হবে, এই একটা অবস্থা। ঘটনা ঘটে আসলে ঘটনার আসলে কোনো মানে বিচার নাই, এটাই হচ্ছে মেন কথা। বিচার থাকলে তাহলে এগুলো আর কি সাহস পেতে হবে। জানতে চাইবো, আজকে যিনি গুলিবিদ্ধ হয়েছে, সেই গুলিবিদ্ধ হওয়ার আগেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার থাকতে তিনি বেশ কয়েকবার কিন্তু জেল খেটেছেন। আসলে কে বা কাহারা করেছেন যদি একটু বলতেন আর কি। না, বিষয় হলো দেখেন, মোসাব্বির ভাই 20-21 বার জেল খাটছে, 20 থেকে 21 বার, 22 বার এরকম। এর মধ্যে সর্বশেষ মে মাসে যখন জামিন হলো তার আগে 11 বার ওনার জামিন হয়েছিল, এবং 11 বারই আবার জেল গেট থেকে গ্রেপ্তার করছে, অ্যারেস্ট দেখাইছে। এইরকম একটা নিপীড়িত মানুষ। তো আমাদের মরেও শান্তি নাই কেন? যে আমরা আসলে যুদ্ধের ময়দানে মরলাম না, ঠিক আছে? একটা বাজারে চিপাগলিতে গুলি করে আততায়ীরা মারা গেল। যেই মৃত্যুটা একটা মৃত্যু, কিন্তু আমরা যেই সময় মরার কথা লড়াই করতে করতে ঝুঁকি নিয়ে, সেই সময় না মরে একটা নিরাপদ সময়ে এসে আমাদের জীবনটা অনিরাপদ হয়েছে। এইটা হলো একটা দুঃখের জায়গা, বুঝছেন? এটাই আর কি। আর এর পিছনে আসলে কে বা পরিবারে কে কে আছে? ওনার পরিবারে 2 মেয়ে 1 ছেলে আর কোনো ওয়াইফ আছে, আর বাবা আছে, মা আছে, জীবিত আছে, বোন আছে, আমি ভাই আছি। এই ব্যাপার পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? পুলিশ হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে যে যেভাবে হোক এটা
মানে এটা চেষ্টা করতেছে এটা আসামি পুলিশ খুবই আন্তরিক, পুলিশের আন্তরিকতা কোনো ইয়ে দেখি ঘাটতি দেখি। আপনার পরিচয়টা একটু বলুন। আমি মাহবুবুর রহমান আজমান, ওনার ছোট ভাই, আপন ছোট ভাই। আপনি দেখতে পাচ্ছেন অবস্থা। আলাউদ্দিন আহমেদ, আমি আলাউদ্দিন আহমেদ বনানী থানা স্বেচ্ছাসেবক করি। দীর্ঘ 8টি বছর মুসাব্বির ভাইয়ের সাথে, এই 17 বছরের যে সংগ্রাম, আমি মুসাব্বির ভাইয়ের সাথে খুব কাছ থেকে আন্দোলন সংগ্রাম করেছিলাম। হিসাবে ঘুমাইতে গেলে মুসাব্বির ভাইয়ের আমার মধ্যে আলাদা হইতো। তো এই 5 তারিখের পর থেকে আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে একটু নিজেও ব্যস্ত, বাইরের থেকে একটু দূরে দূরে। আজকে যখন ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার ওই বিষয়গুলো নিয়ে আমরা ক্যাম্পিংয়ের একটা অফিসে মিটিং করছিলাম, ওই অবস্থায় শুনলাম যে মুসাব্বির ভাই গুলিবিদ্ধ। এখানে এসে দেখলাম যে ওনার মৃতদেহ পড়ে আছে। আমরা তো আন্দোলন সংগ্রাম এটার জন্য করি নাই, আমরা তো আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা আমাদের যে অধিকার, সে অধিকারটা ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। আমরা এই মুহূর্তে এসে আমরা যে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করব, এটা আমাদের জন্য এক রকমের বলতে গেলে মানে অবিশ্বাস্য মনে হয়। যে সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে সংগ্রাম করেছিলাম, পুলিশের অস্ত্রর মুখে দাঁড়িয়ে সংগ্রাম করেছিলাম, ওই সময় যদি আমাদের মৃত্যু হইতো আমরা মনরে বুঝাইতে পারতাম। আমাদের সহযোদ্ধা ভাই যদি ওই সময় পৃথিবী থেকে ত্যাগ করতো, ওই মনরে বুঝাইতে পারতাম। ওনাকে নিয়ে বহুবার আমি সোনারগাঁর এখান থেকে আমার সাথে থেকে ওনাকে গুম করে নিয়ে গেলো। টাইমিং না মিলার কারণে হয়তো আমি ওই গুম থেকে হলাম। 5 দিন ওনাকে গুম রাখার পর বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রচারণার মাধ্যমে এরপর আমরা ওনাকে ফিরে পাই। কিন্তু এই যে আজীবনের জন্য যে ওনাকে এভাবে সন্ত্রাসীরা গুম করবে, এটা তো আমরা কখনো আশা করিনি, আমরা কখনো এটা চিন্তাও করিনি। আমরা নিরাপত্তার বাংলাদেশ চেয়েছিলাম। আমরা তো চেয়েছিলাম, আমাদের একটা স্লোগান ছিল, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এখন আমাদের জানা নিরাপত্তাই তো নাই। আমরা রাষ্ট্রের কাছে আমাদের নিরাপত্তা চাই। এবং কি এই যে গোলাম কিবরিয়া ভাই নিহত হলো, হাদি ভাই নিহত হলো, আজিজুর রহমান মুসাব্বির ভাই নিহত হলো, এই খুনিদের আমরা চাই জনসম্মুখীনে এনে এদেরকে ফাঁসির আওতায় অন্তর্ভুক্ত করা হোক, জনগণের সামনে তাদের ফাঁসি দেওয়া হোক। তাদের ফাঁসি দেখে যেন বাকি ঘাতকরা অন্তত মনের মধ্যে এই ভয়টুকু পায় যে আমি যদি কাউকে হত্যা করি, হত্যার বিনিময় হত্যা, গুলির বিনিময় গুলি। আমরা এরকম কিছু চাই, এরকম কিছু নজির রাষ্ট্রের কাছে চাই। আমরা আমাদের নিরাপত্তা চাই। ধন্যবাদ। ভাই, আমার প্রশ্ন ছিল আপনার কাছে, আজকে যিনি গুলিবিদ্ধ হয়েছে তিনি কি আসলে পূর্বে থেকেও, আমরা যেমনটা জানি যে তিনি পূর্বেও কিন্তু বেশ কয়েকবার স্বৈরাচার আমলে কিন্তু তিনি জেল খেটেছেন, 20 বারের মতো তিনি আবার গুলিবিদ্ধ হয়েছে, সেই বিষয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাইব। বর্তমান ফ্যাসিস্টদের দোসররা নির্বাচনকে বানচাল করার জন্য বহু রকমের ষড়যন্ত্র করতেছে যেন এদেশে নির্বাচনটা না হয়। এখন আইন প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আমরা এটা সুস্থ তদন্ত করার জন্য অনুরোধ করতেছি। যারা এটা দোষী তাদেরকে যেন আইনের আয়তায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, জনসম্মুখে যেন ঝুলানো হয়। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা এটা চাই, জনসম্মুখে যেন তাদের ফাঁসির রায় কার্যকর করা হয়। যেমন ইসলামিক দেশগুলিতে যদি কোনো মানুষকে হত্যা করে, গুলি করে হত্যা করলে তাকে গুলির বিনিময়ে গুলি করে, আমরা সেভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, আসলে পূর্বেও কিন্তু আমরা দেখেছি শরীফ ওসমান বিন হাদি তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, আবার আজকে কিন্তু নতুন করে কিন্তু আবার আরো একটি গুলিবিদ্ধ, প্রায় 5টি গুলি কিন্তু তাকে করা হয়েছে। এই পিছনে আসলে কে বা কারা জড়িত আছে আপনারা কি মনে করছেন? আমরা মনে করি ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে। ফ্যাসিস্টের যে দোসররা আছে প্রত্যেকটা সেক্টরে তারা এখনো বসা আছে। ফ্যাসিস্ট সব ইজন্ত তারা পালিয়ে যায় নাই, তারা এই দেশটাকে অস্থিতিশীল করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা করতেছে। আমি আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে, হাসিনা পালিয়ে গেছে, ওবায়দুল কাদের পালিয়ে গেছে, তাদের সন্ত্রাসীরা পালিয়ে যায় নাই, যারা দেশটাকে এক রকমের জিম্মি করে রেখেছে। এখন তারা দেশের মানুষকে জিম্মি করে রেখে নির্বাচনটা যেন না হয় সেটা করতেছে।
অতি দ্রুত অবিলম্বে আপনারা অভিযানের মাধ্যমে যে সন্ত্রাসীরা আছে সেটা যে দলের হোক, যেই দলের হোক, সন্ত্রাসীর একটাই পরিচয়, সে সন্ত্রাসী। সন্ত্রাসীদেরকে কোনো ছাড় নাই। আমরা বুঝি সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া যাবে না। গুলি আরেকজন খাইছে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু দেখেছি হাদি গুলিবিদ্ধ হয়েছে এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে আজকে স্বেচ্ছাসেবক দলও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। এই গুলিবিদ্ধকে কেন্দ্র করে আসলে নির্বাচন পেছানোর কোনো পায়তারা